এই, আপনি কি কথা বলতে পারেন না? পারি তো। এই তো মুখে কথা ফুটছে। সুইসাইড করতেছিলেন কেন? তাতে আপনার কি? আপনি আমাকে বাঁচালেন কেন? আজকে আমার জীবনের শেষ দিন, মানে আজ আমার মৃত্যু হবে, কারণ আমি সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে আছি। শুনেছি মৃত্যুর আগে জীবনে কি কি কাজ করেছি তার চোখের সামনে ভেসে ওঠে। আমারও চোখের সামনেও ভেসে উঠছে কিছুদিন আগের ফ্ল্যাশব্যাক। ফেসবুকে 1 বছর ধরে রিলেশন করার পর আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্যে বগুড়া থেকে চাঁদপুরে গেলাম। গিয়ে তো আমি নিজেই রীতিমতো সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ গিয়ে দেখি আজ আমার গার্লফ্রেন্ড উর্মির বিয়ে। তার বিয়ে, অথচ সে গতকাল রাতেই আমার সাথে কথা বলেছে, কিন্তু একটা বার জানানোর প্রয়োজন বোধ করেনি। সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতেই আমার পা অবশ হয়ে আসছে। কি করতে আসলাম আর কি হয়ে যাচ্ছে ভাবতেই অনেক কষ্ট হচ্ছিল। সে আমার সাথে এতদিন ছলনা করেছে দিনের পর দিন, আর আমি সেটা সত্যি ভেবে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। এমনকি আমার বাসাতেও তার কথা জানিয়েছি। এখন আমার ফ্যামিলির মানুষের কাছে এই মুখটা কেমনে দেখাবো? এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটা লোক আমাকে জিজ্ঞাসা করেই বসলো, ভাইয়া, কে আপনি? ভিতরে আসেন। আপনি বরপক্ষ নাকি কনে পক্ষ? সেই মুহূর্তে তার কাছে কোনো উত্তর ছিল না, তাই কোনো উত্তর না দিয়েই চুপচাপ চোখের পানি ফেলতে ফেলতে বের হয়ে আসতেছিল রাজ। পিছন থেকে লোকটি অনেকবার ডাকছে, কিন্তু রাজ কোনো কথাই শুনেনি। কী বা উত্তর দিবে সে? রাজ ভাবতে লাগলো। আমি কি উত্তর দেব যে আমি তার বয়ফ্রেন্ড? সে আমাকে ছেড়েই সুখী হতে চাইছে, তাই তাকে মুক্ত করে দিলাম। শুধু মনে একটাই প্রশ্ন থেকে গেল, কেন আমার সাথে এমন করলো? ভুলটা কি করেছিলাম? এই দুইটা প্রশ্ন মাথায় নিয়েই বাসার জন্য বাসে উঠল রাজ। বাসে অনেকক্ষণ চিন্তা করেও এই দুটো প্রশ্নের উত্তর মেলাতে পারল না ও। চলুন রাজ বাসা যেতে যেতে তার পরিচয়টা যেন জেনে নেই। আমি রাজ, বাসা বগুড়া, আর আমার গার্লফ্রেন্ড উর্মি, ওর বাসা চাঁদপুর। ওর সাথে ফেসবুকে পরিচয়, আর সেটা থেকেই আমাদের 1 বছরের রিলেশন। এদিকে বাসে থাকা অবস্থায় আম্মু ফোন করলো। আম্মুকে এখন কি জবাব দেব? খুব বড় মুখ করে বলেছিলাম উর্মি অনেক ভালো মেয়ে, সে আমাকে অনেক ভালোবাসে। রাজ তার আম্মুর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলল, কী রে, আর তো ফোন করলি না? ওদিকে সব ঠিকঠাক আছে তো? উর্মিকে নিয়ে বাসায় আসছিস তো? কত দূর তোরা এখন? ওকে ফোনটা দে না, একটু কথা বলবো। রাজ তার আম্মুকে কি বলল বুঝতে পারছেন না তো। অজান্তেই তার কান্না চলে আসছে। জোরে কান্না করলেও আম্মু কাঁদবে, তাই মুখ চেপে ধরে অনেক কান্না করছে। কোনো কথাই বলছে না ও। রাজ, কথা বলছিস না কেন? সব ঠিক আছে তো? সব ঠিক আছে আম্মু, আমি বাসায় আসতেছি, এসে সব জানাচ্ছি। বলেই ফোনটা কেটে দিল রাজ। বাস জার্নি করে অবশেষে পৌঁছেও গেল বগুড়া। সেখান থেকে রিক্সা করে সরাসরি বাসায় চলে গেল ও। কলিং বেল বাজতেই তার আম্মু দরজা খুলে দিল। আম্মু রাজের এই রকম অবস্থা দেখে বলল, রাজ, কি হয়েছে বাবা? রাজ কিছু না বলেই তার আম্মুকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে লাগলো। রাজের এই রকম করা দেখে তার আম্মু কাঁদতে লাগলো। তারপর বলল, কি হয়েছে বাবা, আমাকে বল। তারপর রাজ তার আম্মুকে সব খুলে বলল। আম্মু তাকে কি বলে সান্ত্বনা দিবে নিজেই বুঝে উঠতে পারছে না। তখন রাজ আম্মুকে বলল, আমার সাথে কেন এমন হয় আম্মু? জীবনে প্রথম কাউকে এতটা ভালোবাসলাম, আর দেখো সে আমাকে এভাবে ঠকিয়ে চলে গেল। ও তোর প্রকৃত ভালোবাসা ছিল না। দেখিস তোর জীবনে অবশ্যই প্রকৃত ভালোবাসা আসবে। সে হাজার দোষের মধ্যেও তোকে ছেড়ে কখনো ছেড়ে চলে যাবে না। এখন তুই রুমে গিয়ে একটু রেস্ট কর। তারপর রাজ তার রুমে এসে দরজা লাগিয়ে দিল আর ভাবতে লাগলো। কেন আমার সাথে এমনটা করলো? সেদিন অনেক কেঁদেছিল রাজ। প্রতিটা সময় উর্মির স্মৃতিগুলো মনে পড়তো। তখন তার অনেক কষ্ট হতো। এইভাবেই 3 মাস ডিপ্রেশনে চলে যায়। এই রুম থেকে কখনোই বেরই হতো না ও। তার আম্মু আব্বু ভাবলো এভাবে চলতে থাকলে রাজ পাগলই হয়ে যাবে। তাই তার সিদ্ধান্ত নিল তারা সবাই মিলে ঢাকায় শিফট করবে। ওখানে নতুন আবহাওয়া অনেক ভালো লাগবে আর ডিপ্রেশনও কেটে যাবে। যেই বাবা সেই কাজ। কয়েকদিনের মধ্যেই তারা সবাই ঢাকায় চলে আসলো। তার নতুন বাসায়ও উঠল। ওখানে গিয়ে রাজকে নতুন কলেজে ভর্তির ব্যবস্থা করা হলো, কিন্তু পড়াশোনা তার কিছুতেই মন বসছিল না। শুধু ভাবতো এই কষ্টময় জীবন থেকে সে মুক্তি চায়।
তাই একদিন কলেজ থেকে চলেও গেল সুইসাইড পয়েন্টে সুইসাইড করতে। ব্রিজ থেকে যখনই লাফ দেবে হঠাৎ কেউ পেছন থেকে শার্টের কলার পেছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে রাজ রাস্তায় পড়ে যায় আর হাতের অনেকটা কেটে যায়। উঠে দাঁড়াতেই যে ব্যক্তি তাকে ধাক্কা দিয়েছে তাকে কিছু বলতে যাবে তার আগেই তার দিকে তাকাতেই রাজ অবাক হয়ে যায়, কারণ সে ছিল একটা মেয়ে। সেই মেয়েটা বোরখা পরে আছে, শুধু চোখগুলোই দেখা যাচ্ছে। রাজ শুধু অবাকই হয়নি, রীতিমতো তার মায়াবী চোখগুলো দেখে ক্রাশ খাইছে। হাত কেটে গেছে সেদিকে আমার কোনোই খেয়াল নেই, শুধু ভাবতেছি একটা মেয়ের চোখগুলো এত সুন্দর কি করে হতে পারে, যেন সব মায়া তার চোখের মধ্যেই লুকিয়ে আছে। কবি হয়তো তার চোখ দেখেই কবিতা লিখেছিল নাটোরের সেই বনলতা সেনের। তার চোখ এত সুন্দর হলে না জানি সে কত সুন্দর, আর তার মনটাই কত সুন্দর। রাজার ধ্যান ভাঙল মেয়েটার ঝাঁঝালো কণ্ঠের ধমকে। মেয়েটা তাকে বলল, এই, আপনি কি পাগল? সুইসাইড করতেছিলেন কেন? রাজ শুধু মেয়েটার দিকেই তাকিয়ে আছে, কি বলছে সেদিকে কোনো ধ্যানই নেই। তারপর মেয়েটা আবারও বলল, এই, আপনি কি কথা বলতে পারেন না? পারি তো। এই তো মুখে কথা ফুটছে। সুইসাইড করতেছিলেন কেন? তাতে আপনার কি? আপনি আমাকে বাঁচালেন কেন? ঠিক আছে, আর বাঁচাবো না। এখন বলেন, মরতে চান কেন? ভালোবাসায় ধোঁকা? কি এই সামান্য কারণে কেউ এরকম ডিসিশন নেয় নাকি? এটা আপনার কাছে সামান্য হলেও আমার কাছে অনেক কিছু। কথা বলতে বলতে মেয়েটা রাজের হাতে খেয়াল করলো, তারপর বলল, আরে, আপনার হাতটা অনেকটা কেটে গেছে, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। লাগবে না, মনের ক্ষতের কাছে এই ক্ষতটা কিছুই না। রাখেন তো আপনার আবেগী কথা, আগে হসপিটালে চলেন। রাজের ইচ্ছে না থাকা সত্ত্বেও মেয়েটা তাকে জোর করে হসপিটালে নিয়ে গেল। গিয়ে হাতের ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দেওয়া হলো। হসপিটালের সব বিল মেয়েটাই দিল। ডাক্তার কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেছে, তাই সে বসে আছে। মেয়েটাও রাজের পাশে বসে আছে। আমি মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছি, তার শুধু চোখই দেখতেছি। এত মায়াবী, কি আর বলবো, কি বলবো বুঝতে পারছি না। তারপর সে নিজেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার নামটা কি? আমি রিধি। আর আপনি? আমি রাজ। আমি আপনাকে দেখেছি। রাজ অবাক হয়ে বলল, কোথায় দেখেছেন? আমাদের ভার্সিটিতে। আপনি সব সময় মনমরা হয়ে একা থাকেন। ও আচ্ছা, আপনি কোন ইয়ারে? অনার্স 4th বর্ষ। রাজ বিড়বিড় করে বলতে লাগলো, খাইছে রে আমারে। এমনিতেই তার মায়াবী চোখগুলো দেখে ক্রাশ খেয়ে বসে আছি, তার উপর আবার আমার সিনিয়র হয়ে দুর্বল জায়গায় আঘাত করছে। কি বিড়বিড় করছেন? কিছু না। আপনি কোন ইয়ারে পড়েন? এই যা, এবার সব বলে দিতে হবে। আমার চুপ থাকা দেখে রিধি আবার বলল, কি হলো, চুপ করে আছেন কেন? বলেন, কোন ইয়ারে পড়েন? জি, অনার্স 2য় বর্ষ। ওহ, জুনিয়র। হুম। এই বয়সে প্রেম, তার উপর আবার সুইসাইড, বাহ। রাজ একটু মুচকে হাসলো। এই 3 মাস পর একটু হাসলো রাজ তার রিদির জন্য। তারপর হসপিটাল থেকে বেরিয়ে এলো। রিদি তাকে বলল, তুমি কোথায় থাকো? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। না, আমি একা যেতে পারবো। তুমি আমার ছোট, তাই তুমি করে বললাম, কিছু মনে করো না। সমস্যা নেই, আমিও তুমি করে বলতেই বলতাম, আপনি বলে দিয়েছেন, ভালোই হলো। ধন্যবাদ। আচ্ছা, তোমার নাম্বারটা দিবে প্লিজ? কেন? সেটা ফোনেই বলবো, প্লিজ। ওকে, 01927। ধন্যবাদ। জি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। এরপর রিদিকে বিদায় জানিয়ে রাজ একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল বাজতেই আম্মু দরজা খুলে দিল। রাজের হাতে ব্যান্ডেজ দেখে আম্মু উতলা হয়ে বলতে শুরু করলো, রাজ, কি হয়েছে বাবা? তো হাতে কিভাবে আঘাত পেলি? কিছু না আম্মু, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। তারপর রাজ তার আম্মুকে অনেক বুঝিয়ে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর দুপুরের খাবার খেয়ে অনেক ক্লান্ত লাগছে তার, তাই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনে হাত নিল। হাতে নিয়ে দেখলো 9টা মিস কল, আননোন নাম্বার। একটু পর আবারও ফোন এলো। রাজ ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি রিধি। ও আচ্ছা, বলেন। তুমি বাসায় ঠিকমতো পৌঁছেছো নাকি সেটা শোনার জন্য ফোন করেছিলাম। জি, পৌঁছেছি। কাল কি ক্লাসের পর একবার দেখা করতে পারবে? কেন? সেটা না হয় কালই বলবো। আচ্ছা ঠিক আছে, দেখা করব। ঠিক আছে, তাহলে আমি টেক্সট করে জানিয়ে দিব কোথায় আসতে হবে।
ঠিক আছে। ওকে রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তারপর রাজ ফোন রেখে দিল আর মনে মনে ভাবতে লাগলো। একদিনের পরিচয়ে রিদি আমাকে কি বলতে চায়? যাই হোক, কাল তো শুনতেই পাবো। এত চিন্তা করে লাভ নেই। তারপর সে একটু পড়াশোনা করে রাতের খাবার খেয়ে রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার একটু পড়তে বসলো। তারপর গোসল করে সকালের খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে গিয়ে ক্লাস শেষ করলো ও। এখানে নতুন ভর্তি হওয়ায় রাজার তেমন কোনো বন্ধু হয়নি, তাই ক্যাম্পাসে চুপচাপ বসে আছে। হঠাৎ রিদি টেক্সট করে ঠিকানা পাঠিয়ে দিল আর বলল ঠিকানা অনুযায়ী চলে যেতে। রাজ যথারীতি রিদির পাঠানো ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছেও গেল। রাজ সেখানে পৌঁছানোর আগে রিদি সেখানেই পৌঁছে গেছে। রাজ সেখানে গিয়ে দাঁড়াতেই আবার তার চোখের প্রতি ক্রাশ খেয়ে গেল। উফ, এই চোখ আমাকে ঘায়েল করেই ছাড়বে। তারপর রাজ রিদিকে বলল, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? আর কি বলতে চান বলুন। তারপর রিদি তার আঙুল দিয়ে পথ শিশুদের দিকে ইশারা করে বলল, তুমি সামনে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ? কেন? তাদের দিকে একবার লক্ষ্য করে দেখো। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য কত কষ্টই না করছে। জীবন যুদ্ধটা হাসি মুখে লড়ে যাচ্ছে। তাদের কাছে একটা জীবনের মূল্য অনেক। রাজ নিশ্চুপ হয়ে শুধু রিদির কথাই শুনে যাচ্ছে। তারপর রিদি তার দিকে তাকিয়ে বলল, আর তুমি সেই সুন্দর জীবন কোথাকার কোন মেয়ের জন্য দিতে বসেছিলে? জীবনটা কি এত সস্তা তোমার কাছে? তারা জীবন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে, আর তুমি দেওয়ার জন্য লড়াই করেছো। ছি! রিদির কথা শুনে সত্যি রাজ অনেক লজ্জিত। ওরা কথা শুনে মাথা নিচু করে আছে আর ভাবছে, সত্যি তো, রিদি অনেক সুন্দর করে কথা বলছে। এভাবে তো আমাকে কেউ বোঝায়নি, এভাবে তো কখনো ভেবে দেখিনি। তারপর রাজ রিদিকে বলল, সরি। জীবন একটাই, তাই সুন্দরভাবে বাঁচতে শিখো। এতক্ষণে তো ওর শুধু চোখ দেখে প্রেমে পড়েছিলাম, এখন ওর সুন্দর করে কথা বলে বোঝানোর জন্যও প্রেমে পড়ে গেলাম। ধন্যবাদ, এভাবে আমাকে কেউ বোঝায়নি। তারপর রাজ আর রিদি সেখান থেকে চলে এলো। তারপর রিদি ওর বাসায় চলে গেল, কিন্তু রাজের কিছুই ভালো লাগছিল না। রিদির ওইসব কথা শুনে এখন তার নিজের প্রতি খারাপ লাগছে। তাই রাজ বাসায় না গিয়ে অনেকক্ষণ ধরে পার্কে বসে আছে মন ভালো করার জন্য। বসে থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যায় সে বাসায় ফিরল। রাজের আম্মু তাকে জিজ্ঞাসা করলো, রাজ, এতক্ষণ দেরি হলো যে বাবা, কোথায় গেছিলি? এমনি ঘুরতে গিয়েছিলাম আম্মু। ওহ আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। তারপর রাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। সকালে খুব মিষ্টি একটা কণ্ঠে রাজের ঘুম ভাঙল। আগে তো এরকম কণ্ঠই বাড়িতে শুনিনি। কে সে মিষ্টভাষী মানুষ? তাকে একবার দেখতেই হবে। তাই চোখ ডলতে ডলতে রাজ নিচে গেল। আর নিচে গিয়ে রাজ পুরো হাঁ হয়ে গেছে, কারণ সেই মিষ্টিভাষী মানুষটা হলো মায়াবের চোখগুলো দেখে ক্রাশ খাওয়া মেয়েটি, মানে রিদি। সকালে উঠেই এমন সারপ্রাইজ হবে সে ভাবতেও পারেনি। কিন্তু আজ শুধু তার মায়াবী চোখগুলো দেখতে পায়নি, সাথে তার পুরো মায়াবী মুখটাও দেখতে পেয়েছে। পরনে তার নীল রঙের শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, সব কিছুই ম্যাচিং করে পরে এসেছে। দেখতে একদম নীল পরীর মতো লাগছে। রাজ অনেক খুশি হলো। তাকে দেখে রাজের মুখে হাসি ফুটছে। রাজের আম্মু তাকে অনেকদিন পর এরকম হাসতে দেখে সেও অনেক খুশি হয়েছে। রাজের আম্মু হয়তো ব্যাপারটা বুঝতে পারছে যে রাজ রিদির প্রতি আসক্ত। তারপর রিদি রাজের আম্মুর সাথে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার নাম কি মা? আমার নাম রিধি। এই বাসাটা আমাদেরই। শুনলাম আপনারা নতুন আসছেন, তাই একটু দেখা করতে এলাম আন্টি। রাজ মনে মনে বলল, ও, তার মানে রিদি এই বাড়িতেই থাকে, মানে বাড়িওয়ালার মেয়ে। আমার মনে তো লাড্ডু ফুটছে। আমার ক্রাশ এই বাসাতেই থাকে আর আমি জানি না। যাই হোক, তারপর আম্মু বলল, খুব ভালো করেছো মা, তুমি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবে। ওর আব্বু তো চাকরি নিয়ে ব্যস্ত, আর আমার ছেলে তো কলেজে যায়, এমনি একা থাকি, তাই যদি আসতে খুব ভালো লাগতো মা। সমস্যা নেই আন্টি, সময় পেলে আমি অবশ্যই আসবো। মা, এ হলো আমার ছেলে রাজ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার রিদি, আমাকে দেখে না দেখার ভান করলো কেন? কি রে, শুনতে পেলি না? তোকে সালাম দিল। ও, ওয়ালাইকুম আসসালাম। কোথায় পড়াশোনা করো মা? ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমার ছেলেকেও ওখানে ভর্তি করে দিয়েছি। ও আচ্ছা, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আপনি? 4th বর্ষ। ও আচ্ছা। আচ্ছা আন্টি, এখন তাহলে আমি আসি, আমার পরে আসবো। ঠিক আছে মা, এসো। আমার মনে তো লাড্ডু ফুটতে লাগলো। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তারপর রাজের আম্মু তাকে এসে বলল। তোর মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? তার আম্মুর কথা শুনে সে তো অবাক। তার আম্মু কেমনে জানলো? তারপর রাজও বলল। না মানে থাক, আর না মানে করতে হবে না, আমারও মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। রাজ লজ্জা পেয়ে তার রুমে চলে আসলো। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলো। এসেই সোজা ক্লাসরুমে ঢুকে পড়লো। আজ 3টা ক্লাসও করলো। ক্লাস শেষে করে রাজ আমতলায় এসে বসে আছে। তখন রিদিও ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ একটা সিনিয়র ছেলে এসে রিদিকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমি তোমাকে অনেক ভালোবাসি রিদি, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। নিমিষে রাজের মন খারাপ হয়ে গেল। তার ক্রাশকে প্রপোজ করেছে, খারাপ লাগারই তো কথা। তারপর রিদি ওই ছেলেটার কাছ থেকে ফুলের তোড়া নিল। নেওয়ার পর ফুলটা একটু নেড়ে ছেড়ে দেখে সোজা ছেলেটার মুখে মেরে দিল। তারপর সে সেখান থেকে চলে গেল। কলেজের সবাই হাঁ করে তাকিয়ে আছে, রাজও তাকিয়ে আছে। তবে রাজ অনেক খুশি হয়েছে। হঠাৎ একটা ছেলে এসে রাজকে বলল। হাই, আমি মেহেদি। হাই, আমি রাজ। আমি তোমার ডিপার্টমেন্টে সেম ইয়ারে, তাই বন্ধুত্ব করতে এলাম। ধন্যবাদ। যাক, বাবা অন্তত একটা বন্ধু তো পেলাম। তারপর মেহেদির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলো। তারপর দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। কখন যে সন্ধ্যা হয়ে গেছে সে বুঝতেই পারেনি, তাই উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো। অনেকক্ষণ পরে রাতের ডিনারও করলো। তারপর রুমে এসে শুয়ে হৃদির মায়াবী চোখের কথা ভাবতে লাগলো। কিভাবে এত মানুষের চোখ এত সুন্দর হতে পারে? তখনই হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধির উদয় ঘটল। বুদ্ধিটা হলো, আমার পুরনো সিম তো আমার কাছেই আছে, তাই আমার ফোনে পুরনো সিমটা তুলে রেদির নাম্বারটা ডায়াল করলাম। তারপর তাকে একটা মেসেজ পাঠালাম। আপনার মতো অপরূপকে রাখলে যে এত মিষ্টি লাগে তা নিজের চোখে না দেখলে বুঝতামই না। মেসেজটা সেন্ড করার পর রাজের কিছুটা ভয়ও লাগলো, যদি রাগ করে। তারপর ভাবলো আমার এই নাম্বার তো রিদি চিনেই না, আমি কত বোকা। দ্যাট অনেকক্ষণ ফোন নিয়ে এপাশ ওপাশ করতে করতে ফোনটা টং করে শব্দে একটা মেসেজ এলো। মেসেজটা হৃদিরই ছিল। সে লিখেছে। কে আপনি? মুখোশের আড়ালে থেকে আপনাকে ভালোবেসে যাওয়া একটা মানুষ। আবার অনেকক্ষণ পর আরেকটা মেসেজ আসলো। মেসেজটা লেখা ছিল। মানে বুঝলাম না। কিন্তু মেসেজটা দেখার আর সৌভাগ্য রাজের হলো না, কারণ কখন যে ঘুমিয়ে পড়েছিল সেও জানে না। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো। তারপর এসে আবারও ঘুমিয়ে পড়ল। তার একটু পর তার আম্মু এসে তাকে ডেকে গেল, কিন্তু সে উঠল না। ইতিমধ্যেই তাদের বাসায় বাড়িওয়ালা মেয়ে মানে রিদি আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনাদের জন্য আম্মু এই পায়েসটা পাঠিয়েছে। প্লিজ টেবিলের ওপর রাখো, আমার হাতে অনেক কাজ, রান্না করছি। আন্টি, কাউকে দেখছি না যে। আমার ছেলেটা এত অলস, কি আর বলবো মা, আমি কত ডাকলাম উঠলই না। আন্টি, আমি গিয়ে ডাক দিব? তাহলে তো অনেক ভালো হয় মা। ঠিক আছে আন্টি। বলে রিদি রাজের রুমে চলে আসলো। এসেই তাকে বলল। এই রাজ, উঠো। আম্মু আরেকটু ঘুমাই না প্লিজ। আমি তোমার আম্মু নয়। আর কয়টা বাজে দেখছো? বলে রিদি রাজের ফোনে লক বাটনে ক্লিক করলো, আর সাথে রাতের রিদির পাঠানো মেসেজটা দেখতে পেল। তখনই রিদি বুঝে গেল রাতে মেসেজগুলো রাজই পাঠিয়েছিল। তখনই রাজের ঘুম ভেঙে যায়, আর চোখ খুলেই রাজ আবারও মায়াবী চোখগুলো দেখতে পেল। উফ, এই চোখগুলো আমাকে ঘায়েল করেই ছাড়বে। এই আপনি আমার রুমে কি করেন? তোমাকে ডাকতে আসছিলাম, তোমার আম্মু পাঠাইছে। ঠিক আছে, আপনি যান। ওকে। বলে রিদি রাজের রুম থেকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজকেও ভার্সিটি আসতে দেরি হয়ে গেল ওর, তাই ক্লাসরুমের সামনে এসে দেখলো ম্যাডাম ক্লাস নিচ্ছে। রাজ ম্যাডামকে বলল। ম্যাডাম, আসতে পারি? ম্যাডাম রাজের দিকে চোখ তুলে তাকালো, এরপর বলল। প্রতিদিনই তোমার লেট হয় কেন? আসলে ম্যাডাম রাস্তায় জ্যাম ছিল, এই জন্যই লেট হয়েছে। সব স্টুডেন্ট তো ঠিক সময়ে আসছে, ওদের তো জ্যামে পড়তে হয় না। জ্যামে মনে হয় খালি তুমি পড়ো। সকালে ঘুম থেকে দেরি করে উঠিয়ে কথা বললে ইজ্জত থাকবে না। ম্যাডাম আবার বলল। এই ছেলে, বিড়বিড় করে কি বলছো? কিছু না ম্যাডাম। ভেতরে আসো আর চুপচাপ ফাঁকা ছিটে বসে পড়ো।
রাজ আর কোনো কথা না বলে মেহেদির পাশে বসলো। তারপর মেহেদি বলল, দোস্ত, আমাদের ম্যাডাম কিন্তু সেই দেখতে। আরে বলদ ম্যাডাম কম করে হলেও তোর 5-6 বছরের বড়। ম্যাডামকে দেখে তোর লাভ নাই। এর চেয়ে বয়সের ক্লাসের কোনো মেয়ের উপর লাইন মার, এতে মেয়েটা পড়তেও পারে। যাহ বাবা, তোকে কি বললাম আর তুই কি বললি? চুপ কর। তারপর তারা দুজনে মিলে সব ক্লাসও করলো। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলো। রাজ প্রতিদিন বিকেলে ছাদে গিয়ে বসে থাকে যে রিদি ছাদে আসে কিনা, কিন্তু আজকে সে এলো না। মন খারাপ করে রুমে চলে আসলো রাজ। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে আছে। ফেসবুকে রিদি নামে সার্চ দিয়ে অনেক আইডিতে নক দিয়ে রাখলো, কিন্তু তেমন কোনো উপকার হলো না। তাই মন খারাপ করে ফোন রেখে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে নিল। আজ শুক্রবার, তাই আর ভার্সিটি যেতে হলো না তাকে। রুম থেকে বের হয়ে ব্রাশ নিয়ে ছাদে চলে আসলো। এসে রাজ তো অবাক হয়ে গেল, কারণ রিদি গোসল করে কাপড় শুকাতে দিতে ছাদে আসছে। সকালে উঠেই রিদির মায়াবী চোখগুলো দেখতে পেলাম। আহ, কত সুন্দর ওর চোখগুলো। ওর চুল শুকানোর দিকে এক পানে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর রিদি রাজের দিকে তাকালো আর বলল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রিদির কথায় রাজের ধ্যান ভাঙল। তারপর রাজও বলল, কই না তো। ওই পিচ্ছি, ওগুলো কি মেসেজ দাও? এই যা, ও কেমনে জানলো? কি হলো, কথা বলছো না কেন? আমি না জানার ভান করে বললাম, কোন মেসেজ? নাটক করো না, আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, মনে রেখো। আর এরকম করলে আন্টিকে বলে দিব। হ্যাঁ না মানে। এত মানে কইরো না। রাজ তখন সাহস করে অনেক জোরে বলল, আমি আপনাকে ভালোবাসি। মার খাবা? আমি তোমার সিনিয়র। আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। আমি জুনিয়র জামাই চাই না। আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। সমস্যা নেই, আমি 2 নম্বর জামাই হতেও রাজি। তবে রে, বলে রিদি রাজের দিকে এগিয়ে আসতে লাগলো। রাজ এক দৌড়ে ছাদ থেকে রুমে চলে এলো। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে আবারও রুমে চলে আসলো। রাতে রাজ আর রিদিকে মেসেজ করেনি। পরের দিন সকালে উঠে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে ঢুকতেই দেখলো মেহেদি এসে গেছে। তাই রাজ মেহেদির সাথে জয়েন করলো। মেহেদি রাজকে বলল, কি রে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোর কি খবর? ভালো। চল ক্লাসে যাবি না? চল। তারপর রাজ আর মেহেদি 4টা ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও বাসায় চলে আসলো। 2 দিন পর রাজ সকালে ঘুম থেকে উঠতেই তার আম্মু বলল, এই রাজ, একটু বাজার লাগতো, তুই কি যেতে পারবি? রাজ ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আম্মুর থেকে বাজারের লিস্ট নিয়ে বাজারে চলে গেল বাজারও করতে। আর এদিকে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি, আর কাউকে দেখছি না তো। রাজ বাজারে গিয়েছে, আর ওর আব্বু তো অফিসের কাজে একটু বাইরে গিয়েছে। ও আচ্ছা। রিদি মা, তোমাকে একটা কথা বলতাম, যদি রাখতে। আরে আন্টি, বলে ফেলুন, এত ভনিতা করার কিছু নেই। না মানে, তুমি আর রাজ তো ভার্সিটিতে পড়ো, তাই যদি তুমি একটু ওকে পড়াও তাহলে আমার ছেলেটা একটু মানুষ হবে। পড়াশোনায় একদম মনোযোগ নেই। ঠিক আছে আন্টি, সমস্যা নেই, আমি ওকে পড়াবো। ওকে তাহলে আজকে থেকে সন্ধ্যা 7টায় যেতে বলবেন। ঠিক আছে মা, বলে দিব। আন্টি, আজ তাহলে আমি আসি। ঠিক আছে মা, আবার এসো। জি আন্টি, অবশ্যই। বলেই রিদি চলে গেল। কিছুক্ষণ পর রাজও বাজার থেকে বাসায় আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভার্সিটিতে চলে গেল। আজকে মেহেদি আসেনি, তাই রাজ 2টা ক্লাস করে ভালো লাগছিল না। এই জন্য ক্লাস ফাঁকে দিয়ে বাসায় চলে আসলো। দুপুরে খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়েও পড়লো। সন্ধ্যায় তার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতেই তার আম্মু এসে বলল, আজ থেকে তুই রিদির কাছে পড়তে যাবি। কিন্তু কেন আম্মু? আমি তো ভালোই পারি। কেমন করিস তা আমার ভালোই জানি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে যা। রিদির কাছে পড়তে যাওয়ার কথা শুনে মনে আমার লাড্ডু ফুটছে, কিন্তু সেটা প্রকাশ করতেছি না। তাই রাজ আর কোনো কথা না বলে রেডি হয়ে পড়তে গেল। কলিং বেল বাজতেই রিদির মা দরজা খুলে দিল। রাজ বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আরে রাজ যে, তুমি তো একবারও আমাদের বাসায় আসো না। এখন থেকে আসবো আন্টি। তা আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। তা তুমি হঠাৎ? জি আন্টি, রিদির কাছে পড়তে এসেছি। সে আছে? ও রুমে আছে, তুমি ওর রুমে যাও।
জি আন্টি। রাজ আন্টিকে আর কিছু না বলে চলে এলো রিদি দরজার সামনে। এরপর কোনো কথা না বলে রিদির রুমের দরজায় টোকা দিল। রিদি ভেতর থেকে বলল, দরজা খোলা আছে, ভেতরে আয়। রাজ দরজায় ধাক্কা দিয়ে রুমের ভেতর তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। রিদি তার দিকে না তাকিয়ে বলল, রিনা, একটু দিকে আয় তো, আমার শাড়িটা একটু ঠিক করে দে। রিদি তো রাজকে রিনা মনে করে রুমে আসতে বলেছে। হয়তো ভাবেনি রাজ আসবে, কিন্তু এভাবে তার থাকা ঠিক হয়নি। তাই সে বলল, আমি রিনা না। রাজের কথা শুনে রিদি চমকে উঠল। তাড়াতাড়ি শাড়িটা শরীরে কোনো মতো জড়িয়ে নিজেকে রাজকে ধমক দিয়ে বলল, এই পিছি ছেলে, দেখতেই পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করছি, তারপরও কেন দাঁড়িয়ে আছো? আমার কোনো দোষ নাই, আপনি তো আমাকে আসতে বলেছেন। আর হ্যাঁ, আমি কিচ্ছু দেখিনি। শয়তান ছেলে, সবকিছু আমার দেখে নিয়ে বলতেছে কিছুই দেখেনি। যাও, বের হও এখন। রাজ আর কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলো। তখনই রিনাও চলে এসেছে। রিদির রুমে রাজকে দেখে চোখকে বড় বড় করে তাকিয়েছে। রাজ ওসব আমল না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে এসে সোফায় বসে চোখ বন্ধ করতেই একটু আগের দেখা রিদিকে মনে মনে ভেবে উঠল তার। সে মনে মনে বলল, মনটাও বড্ড বেহায়া, খালি উল্টাপাল্টা চিন্তা করছে। একটু পর রিদি নিচে নেমে এলো। ও কালো শাড়ি পরেছে। কালো শাড়িতে ওকে হেব্বি মানিয়েছে। রিদি রাজের সামনে এসে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। শাড়ি ছাড়াই তো সুন্দর লাগছিল। শয়তান ছেলে, তার মানে তুমি তখন আমার সব দেখে ফেলেছো? হ্যাঁ, সবার কই দেখলাম। শখ কথা, এখন পড়তে আসো। এই বলে রিদি রুমে চলে গেল। গিয়ে রিদির পড়ার টেবিলে বসে পড়ল। বাহ, রুমটা অনেক সুন্দর, গোছানো। রিদিকে আজকে অনেক সুন্দর লাগছে। ফর্সা শরীরে কালো শাড়ি অনেক সুন্দর মানিয়েছে। রাজ রিদির দিকে তাকিয়ে আছে। তখন রিদি তাকে বলল, আমার দিকে না তাকিয়ে বই বের করো। তারপর রাজ বই বের করলো। রিদি তাকে অর্থনীতির ভারসাম্য বজায় কিছু অঙ্ক করতে দিল। এভাবে 1 ঘন্টা পরে রাজ বাসায় চলে আসলো। রাতে খাওয়া শেষ করে রুমে এসে চোখ বন্ধ করতেই সন্ধ্যায় ঘটে যাওয়া রিদির সাথে ঘটনা চোখের সামনে ভেসে উঠল তার। আসলে আমি রিদির ফর্সা নাভিটা দেখে ফেলেছিলাম, আর নাভির সাথে সুন্দর ছোট্ট তিলটা আরও আকর্ষণীয় করে তুলেছিল। মনের ভিতরে এক অজানা ভালো লাগা কাজ করছে। রিদিকে আমি সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু ও তো বলল ওর বয়ফ্রেন্ড আছে, হয়তো মিথ্যে বলছে। আমি আমার চেষ্টা করেই যাব। এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে আসতেই মেহেদির সাথে দেখা। কিরে মামা, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো। চল, ক্লাসে যাবি না? চল। তারপর রাজ আর মেহেদি 4টা ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও বাসায় চলে আসলো। এসে খুব ক্লান্ত লাগছে তার, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপর গোসল করে হালকা নাস্তা করে রিদির কাছে পড়তে গেল। গিয়ে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আন্টি, রিদি কোথায়? ও রুমেই আছে, যাও। তারপর রাজ আর কোনো কথা না বলে রিদির রুমের দরজার সামনে চলে গেল। যেতেই কালকের কথা মনে পড়ে গেল তার। তার আগেই দরজায় নক দিল ও। আমি রাজ। ও আচ্ছা, ভিতরে আসো। তারপর রাজ ভিতরে প্রবেশও করলো। আজকে রিদি শাড়ি পরেছে। রাজ রিদির দিকে বেশিক্ষণ না তাকিয়ে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসলো। রিদি রাজকে কয়েকটা অঙ্ক করতে দিল। রাজ সেগুলো বসে বসেই করছে। অনেক গরম লাগতেছে, তাই রাজ রিদিকে বলল, অনেক গরম লাগতেছে, ফ্যানটা দিবেন প্লিজ? ফ্যানের একটু সমস্যা হয়েছে, দাঁড়াও দেখতেছি। রিদি ফ্যান ঠিক করার জন্য খাটে উঠল, তবু ফ্যানের কাছে হাত পৌঁছালো না। তখন রিদি রাজকে বলল, রাজ, আমার হাত পৌঁছাচ্ছে না, আমাকে একটু উপরে উঠাবে? রাজ রিদির কথা শুনে চমকে উঠল, কিন্তু মনে মনে খুশিও লাগছে তার। আচ্ছা। তারপর রাজ রিদিকে জড়িয়ে ধরে উপরে উঠালো। ভিতরে এক অন্যরকম ফিল হচ্ছে। রিদি যখনই তার হাত ফ্যান ঠিক করার জন্য তুলল, তখন তার পেটের শাড়িটাও হালকা সরে গেল, আর আমার চোখের সামনে তার ফর্সার নাভিটা চলে আসে। আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল। আমি এক দৃষ্টিতে শুধু দেখছি। ওকে জড়িয়ে ধরে উপরে তোলার কারণে আমার মুখ আর ফর্সা নাভির দূরত্ব মাত্র 3 ইঞ্চি। একটা মেয়ের ওটা কিভাবে এত সুন্দর হতে পারে? নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তারপর যেটা করলাম তা দেখে রিদি চমকে উঠল। রিদির ফর্সা নাভিতে কিস করেই দিলাম। রিদি আমার এরকম কাণ্ড দেখে কেঁপে উঠল।
তারপর রিদি এরকম কেঁপে ওঠার কারণে আমি একটু নড়ে উঠলাম, আর রিদি খাটে পড়ে গেল, সাথে আমিও তার উপরে পড়ে গেলাম। রিদি রাজের দিকে তাকিয়ে আছে, রাজও রিদির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রিদি অবাক করে দিয়ে রাজকে ধাক্কা দিয়ে জোরে জোরে থাপ্পড় বসিয়ে দিল। রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, থাপ্পড়টা অনেক জোরেই মেরেছে। রাজের চোখ দিয়ে পানি পড়ছে। তারপর রাজ জিজ্ঞাসা করলো, কি হলো, মারলেন কেন? কুত্তা, তুই এটা কি করলি? তোর মতো ছেলেকে একটু প্রশ্রয় দিলেই মাথায় উঠবি, সেটা খুব ভালোই বুঝে গেছি। তোকে কতবার বলবো আমার বয়ফ্রেন্ড আসছে? কিন্তু আমি তো ভাবছি আপনি ফাজলামি করছেন। তোর সাথে ফাইজলামি করতে যাব কোন দুঃখে? আর আন্টি অনেক রিকোয়েস্ট করছে তাই তোকে পড়াচ্ছি, তাই বলে এই না যে তুই মাথায় চড়ে বসবি। থাক, আর কিছু বলতে হবে না, বুঝে গিয়েছি। বলে রাজ সেখান থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে আসলো। বাসায় এসে রাতের খাবার না খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো। সত্যিই হয়তো অন্যায় করে ফেলেছি, এরকম করা উচিত হয়নি। এইসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবারও রুমে চলে আসলো। আজকে আর ভার্সিটিতে যাব না, মনটা অনেক খারাপ। রিদির কথা বারবার মনে পড়তেছে, কিন্তু কোনো মেসেজও করলাম না। ও তো বলেছে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। এইভাবেই 7 দিন চলে গেল। রিদির কাছে আর পড়তেও যায়নি এই কয়দিন। বাসা থেকেও বের হয়নি সে। তাই সকালে মেহেন্দি ফোন করলো। কি রে, তোর কি অবস্থা? কলেজে আসছিস না কেন? আজকে দেখা কর, সব বলছি। ঠিক আছে, কোথায় আসবো? আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, এখানে চলে আয়। ঠিক আছে, আসছি। তারপর রাজ মেহেদিকে রেডি হতে বলে সেও রেডি হয়ে সাথে দেখা করতে গেল। আজ 7 দিন পর বাসা থেকে বের হলো রাজ। রাজ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রিদি রাজের বাসায় আসে। এসেই, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি, আর কাউকে দেখছি না তো। রাজ একটু বাইরে গিয়েছে, জানি না ওর কি হয়েছে, রুমে একাই থাকে চুপচাপ। আর ওর আব্বু তো অফিসের কাজে একটু বাইরে গিয়েছে। আন্টি, রাজ পড়তে যায় না কেন? কি জানি, আমি তো জানি না মা। ও আচ্ছা। তা তুমি হঠাৎ এই সময় মা, কিছু বলবে? জি আন্টি, এই নিন। কি এটা মা? আমার বিয়ের কার্ড। আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনে শুক্রবার। আপনারা সবাই আসবেন প্লিজ। অবশ্যই যাব মা। আন্টি, সেদিন রাজ বইগুলো ছেড়ে আসছিল, এই নিন। তুমি ওর রুমে রেখে আসবে প্লিজ, আমার রান্নাঘরে রান্না বসানো। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। ঠিক আছে মা। বাহ, রুমটা তো খুব সুন্দর, একদম সাজানো গোছানো। দেখে মনে হচ্ছে এটাই রাজের রুম, কারণ ওর অনেক বড় ছবি দেয়ালে টাঙিয়ে দেওয়া আছে। সবকিছু ভালো করে দেখতে লাগলো রিদি। আর তখনই তার নজর গেল রাজের টেবিলের ওপরে। টেবিলের লাল কার্পেটের ওপর নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে রিদিকে। একটু কৌতূহল নিয়েই রিদি টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিল আর মনে মনে বলল, এটা কি রাজের ডায়েরি? কি আছে এই ডায়েরির মধ্যে? রাজের মনের কথা? এবার কৌতূহলটা যেন আরো বেশি বেড়ে গেল। আমি জানতে চাই রাজের মনের কথা। অন্যের ডায়েরি তার বিনা অনুমতিতে পড়া অন্যায় জেনেও ডায়েরিটা খুললাম। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই আবার একটা পেজ উল্টাতেই যা দেখলাম তাতে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল সেই পৃষ্ঠায়। ডায়েরির সাদা পাতায় পেন্সিলের কালিতে হাতে আঁকা আমার প্রতিচ্ছবি। ছবিটা থেকে যেন চোখ সরানো মুশকিল। হ্যাঁ, এটাই আমি। চোখ, কান, নাক, মুখ সবটাই প্রমাণ করে এটা আমি। কিন্তু তারপরেও কিছু একটা তফাৎ আছে। এই ছবির সাথে আমার চেহারার কিছু তো একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে দেখতে লাগলাম ছবিটাকে। এই ছবি আর চেহারায় কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি, অমিল আছে, অনেক অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসার। ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা, এই যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসি কি সত্যিই এতটা সুন্দর? রাজের মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে? এটা ভেবে আমার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কতটা ভালোবাসলে মানুষ এতটা নিখুঁতভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে? আমার কৌতূহল আরও বেড়ে গেল। রাজের বুকে আমার জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ আরও বেশি বেড়ে গেল। তাই আবার একটা পেজ উল্টালাম, আর ওই পেজ দেখার পর আমার কিছুক্ষণের জন্য থমকে গেল। সে আর আটকে রাখতে পারল না, শব্দ করে কেঁদেই দিলাম। ডায়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি রিদি,
অনেক বেশি ভালোবাসি। হৃদি চোখ মুছতে মুছতে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। একটু পর রাজও বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়ার সময় রাজের আম্মু তার আব্বুকে বলল, রাজের আব্বুর সামনে শুক্রবার আমাদের বিয়ের দাওয়াত আছে, তুমি যেন কোথাও যেও না। আর তুইও। কার বিয়ে? আমাদের বাড়িওয়ালার মেয়ে মানে রিদি। কার কথা বললে বুঝিনি? আরে আমাদের বাড়িওয়ালার মেয়ে মানে রিদি। আমার পায়ের মাটি সরে যেতে লাগলো। মনে হচ্ছে কানে ভুল শুনছি। হৃদয় আমার জীবন থেকে চলে যাচ্ছে। ভাবতেই কেমন জানি অস্থিরতা কাজ করছে। রাজের এই রকম কথা দেখে তার আব্বু তাকে জিজ্ঞাসা করলো, রাজু তুমি এমন করছো কেন? কিছু না। বলে রাজ খাবারে পানি ঢেলে দিয়ে উঠে চলে যেতে লাগলো। পেছন থেকে তার আম্মু বলল, কি রে, খাবি না? না আম্মু, পেট ভরে গেছে। বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। অনেক চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে ওর, কিন্তু পারছে না। মনে মনে ভাবলো, রিদিকে আমার কথা একটা বারও ভাবলো না। আমার কথা কেন ভাববে? ও তো বললো ওর বয়ফ্রেন্ড আছে। এভাবে অস্থিরতা নিয়েই ঘুমিয়ে গেল ও। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে। আজকে তার হৃদিকে অনেক দেখতে ইচ্ছা করছে, তাই পড়তেও চলে গেল। ওদের দরজার সামনে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি রিদি আছে? না তো বাবা, ও একটু বিয়ের কেনাকাটা করতে গেছে। তাহলে রুমে কিছুক্ষণ অপেক্ষা করি। না বাবা, আজকে আর পড়ার দরকার নেই, জানি না ও কখন আসবে। ঠিক আছে আন্টি, আসছি তাহলে। আচ্ছা বাবা। বলেই রাজ মন খারাপ করে বাসায় চলে আসলো। আজকে রিদির সাথে দেখা হলো না। দেখতে দেখতে রিদির বিয়ের দিনও এগিয়ে এলো। এই কয়দিন রিদির ছাদেও আসেনি, রাজের সাথে দেখাও হয়নি। আর দেখা করবেই বা কেন? সে তো তার বিয়ে নিয়ে অনেক খুশি। আজ রিদির গায়ে হলুদ। রাজের আব্বু আম্মু সবাই গেছে, কিন্তু সে যায়নি। গিয়েই বা কী করবে? ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজ শুনছে সিগারেট খেলে নাকি কষ্ট কমে। আগে কখনো খায়নি সে, তাই দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে ছাদে এসে আপন মনে সিগারেট টানতে লাগলো। কিন্তু এক ফোঁটাও কষ্ট কমলো না, বরং আরও বাড়তেই থাকলো। সারা শরীর থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। তাই সে রুমে গিয়ে মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে রাতে আবার গোসল করে ফেললো। গোসল করে এসে খাটে গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। আজ রিদির বিয়ে। সকাল থেকেই আব্বু আম্মু ওদের বাসায় গিয়ে বিয়ের কাজ করে দিচ্ছে। আমি একটা বারের জন্যও যাইনি, কিন্তু আব্বু আম্মুর অনেক জোড়াজড়িতে রাতে বিয়েতে গেলাম। গিয়ে দেখি রিদিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, একদম লাল পরীর মতো লাগছে। কিন্তু আফসোস, ও আমার জন্যে সাজেনি। কিছুক্ষণ পর ও অন্য কারো হয়ে যাবে। রিদি একবার রাজের দিকে তাকালো। রাজও কয়েকবার তাকাইছে। রাজ এক কোণে সোফায় গিয়ে বসে আছে। হঠাৎ রিদির ছোট বোন রিনা এসে তাকে বলল, রাজ ভাইয়া, তোমাকে আব্বু আর তোমার আব্বু উপরে ডাকতেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। বলে রিনা চলে গেল। রাজও একটু পর উপরে চলে গেল। গিয়ে দেখলো তার আব্বু সহ সবাই অনেক চিন্তিত হয়ে গম্ভীর মুখে বসে আছে। রাজ যেতেই রিদির বাবা যা বলল তার জন্য রাজ মোটেও প্রস্তুত ছিল না। কারণ রিদির বাবা বললেন, রাজ, কিভাবে যে বলি। জি আঙ্কেল বলেন। এমন করতেছেন কেন? কোনো সমস্যা? আসলে তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমাকে রিদিকে বিয়ে করতে হবে। মানে আঙ্কেল আবার বলেন তো। এই বিয়েটা তোমাকে করতে হবে। রিদির জামাই থাকতে আমি বিয়ে করতে যাব কেন? আসলে বাবা, আমি বিয়েটা ভেঙে দিছি। কেন আঙ্কেল? আসলে রিদি যাকে ভালোবেসেছিল তার সাথেই বিয়ে ঠিক করেছিলাম। ওই ছেলে শয়তান, দেখো এই মেয়ের সাথে কি করেছে। ছি ছি আঙ্কেল, রিদি বিয়ে কিনা শেষ পর্যন্ত একটা শয়তানের সাথে ঠিক করলেন, যে কিনা অন্য মেয়ের সাথে। বাবা, আমি এ বিয়েটা ভেঙে দিছি। এখন তুমি বিয়েটা করো। আমি জানি আমার মেয়ে তোমার সাথে সুখে থাকবে। মনে মনে ভাবলাম এটাই তো আমি চাই। তারপর আবার উনি বলল, বাবা কি ভাবতেছো, বিয়ে করবা না? মানে আঙ্কেল আমার। পুরো কথা বলতে না দিয়ে রিদির বাবা বলতে লাগলেন, বাবা, আমার মান ইজ্জত চলে যাবে, প্লিজ আমার মান ইজ্জত বাঁচাও। রিদির বাবার কথা শুনে রাজের মনে মনে বলল, আপনার মেয়েকে বিয়ে করতে এক পায়ে দাঁড়িয়ে আছি। তবুও রাজ একটু ভাব নিয়ে বলল, ওকে আঙ্কেল, আপনার মান ইজ্জতের কথা চিন্তা করে দেখলাম বিয়েটা করা উচিত। বড় বাচ্চা বাঁচিয়ে দিলে। তুমি রেডি হয়ে আসো। রাজ রেডি হয়েও গেল। তারপর রিদির বাবার কথা শুনে টাসকে খেল। মানুষের মাথায় এত বুদ্ধি হয় কেমনে? কারণ রাজ যখন স্টেজে বসেছে তখন রিদির বাবা বলতে শুরু করলো, সবার মনোযোগ আকর্ষণ করছি, সবাই শোনেন।
আমার এই মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। আমার মেয়ে এই ছেলেকে ভালোবাসতো, তাই বাবা হিসেবে মেয়ের ভালোবাসাকে দূরে ঠেলে না দিয়ে মেনে নিয়েছি। তাই রিদিকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি, আর কার্ডে অন্য ছেলের নাম বসিয়ে দিয়েছিলাম যেন রিদি বুঝতে না পারে। তা আমার সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? রিদির বাবার কথা শুনে কেউ কেউ ভালো বলতে লাগলো, কেউ সহমত বলতে লাগলো, কেউ কেউ বলতে লাগলো আমার মেয়েকেও এভাবে বিয়ে দিব। বাট রাজের জন্য সারপ্রাইজ দারুণ ছিল। আমি রিদির বাবাও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কোমায় চলে গেলাম। ওনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসেবে ওনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কিভাবে কথাগুলো বলছে? এটা নাকি সারপ্রাইজ ছিল। রিদিকে দেখলাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে। ও ভাবছে আমি ওর বাবাকে ভুলভাল বুঝিয়ে বিয়েটা করছি। তারপর কাজে এসে বিয়ে পড়ালো। প্রথম প্রথম বিয়ে করলে কীরকম অদ্ভুত একটা ফিলিংস কাজ করে। রাজের বেলায় ও ব্যতিক্রম না, সব কিছুই তো শেষ, এখন বিদায়ের পালা। রিদি রাজের দিকে রাগের চোখে তাকিয়ে আছে। বউ নিয়ে আমাদের বাসায় আসতেছি, বাড়ির সাথেই শ্বশুর বাড়ি হয়ে গেল। কি মজা, হেঁটে হেঁটেই যাওয়া যাবে। বাসার সবাই অনেক খুশি, কিন্তু রিদি মনে হয় খুশি হয়নি। রিদিকে রাজের রুমে পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর রাজ রুমে ঢুকলো, কিন্তু তার আজকে কেমন জানি ভয় কাজ করছে। এসে জানে না আজকের ভিতরে কি ঝড় শুরু হয়। বুকে 2 কেজি সাহস নিয়ে ভিতরে প্রবেশ করতে দেখলো রিদি মাথা নিচু করে বসে আছে। রাজ গিয়ে খাটের উপর বসলো। এমন সময় রিদি তাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলেন? দেখো, তোমাকে আমি কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না, কারণ তুমি আমার অনেক ছোট। তাহলে বিয়েতে মত দিলেন কেন? তোমার কি ধারণা আমি নিজে থেকে মত দিয়েছি? জীবনেও না। বাবা আমাকে ওনার মরার কসম দিয়েছে, সেজন্য আমি বিয়েটা করেছি। আপনার বাবার কসম? এর জন্যে আপনি আমার জীবন নষ্ট করবেন নাকি? তো আপনি এখন কি চান? তুমি আমার কাছে স্বামীর অধিকার দেখাতে পারবে না। তুমি তোমার মতো আর আমি আমার মতো। ওকে, আমি আপনার উপর না হয় কোনো অধিকার খাটাবো না, অন্তত আমার মা বাবার সামনে একটু নাটক করেন, না হলে ওনারা অনেক কষ্ট পাবে। চেষ্টা করব। রাজার কিছু না বলে খাটে ঘুমাতে যাবে এমন সময় রিদি আবারও চিৎকার দিয়ে উঠল আর রাজকে বলে, কি করছো তুমি? কি করলাম? ঘুমোতে যাচ্ছি। ঘুমাবে ভালো কথা, কিন্তু খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে ঘুমাও, দরকার হলে সোফায় ঘুমাও, বাট খাটে ঘুমাতে পারবে না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সোফায় কেন ঘুমাবো? কারণ তোমার সাথে এক খাটে ঘুমানোর কোনো ইচ্ছাই আমার নেই, সো তুমি খাটে ঘুমাবে না। রাজার কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে পড়ল। রিদিও খাটের উপর শুয়ে পড়ল। রাজের কিছুতেই ঘুম আসছে না। পরে রাজ উঠে ব্যালকনিতে চলে গেল। মনে মনে ভাবতে লাগলো, আমার মতো অভাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এই বাসর ঘর নিয়ে কত কিছু চিন্তা করে রাখছি, বাট কিছুই হলো না। এমন সময় রাজ খেয়াল করলো রুম থেকে কান্নার আওয়াজ আসছে। রাজ তাড়াতাড়ি রুমে ঢুকে লাইট অন করলো। দেখলো রিদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লাইট অন করাতেই কান্না বন্ধ করে দিল। তারপর বলল, কি ব্যাপার, আপনি এখনো ঘুমোননি? আর কান্না করতেছেন কেন? না, এমনি। তুমি কোথায় ছিলে? বারান্দায় ছিলাম। ঘুমিয়ে পড়েন, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে। তুমিও ঘুমিয়ে পড়ো। রাজ লাইটটা অফ করে দিল, কিন্তু খেয়াল করে দেখলো ওর মোবাইলটা একটা ছেলের ছবি। সেটা এবার বুঝতে পারছে রিদি কেন কান্না করছে। হয়তো ছেলেটাকে রিদি অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু ছেলেটা ওকে ঠকালো। মেয়েরা এমন ছেলে বেছে বেছে কেন ভালোবাসে আল্লাহ জানে। রাজ মনে মনে বলল, বালিকা, তুমি আমাকে চেনো না। আমি কোন জলের মাছ? তোমাকে আমার প্রতি দুর্বল করে তারপর প্রত্যেকটা কথার প্রতিশোধ নিব। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসাকে 2 টাকার দামও দিচ্ছ না। এইসব ভাবতে ভাবতে রাজ ঘুমিয়ে গেল। সকালবেলা একটা মিষ্টি কাণ্ডে ঘুম ভাঙল তার। তাকিয়ে দেখলো এটা রিদি, এই মাত্র গোসল করে আসছে। ও চেহারাটা অনেক মায়াবীও লাগছে। রাজ আবারও ক্রাশ খেয়ে গেল ওর উপরে। রাজ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর রিদি বলল, ওই, এইভাবে ছ্যাঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। রাজ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে হতে ভাবল, রিদি মনে হয় জীবনেও আমাকে মেনে নিবে না।
ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলো রিদি মন মরা হয়ে বসে আছে। রাজকে দেখেই নিচে চলে গেল। রাজও রেডি হয়ে নিচে গেল। নিচে রাত ছাড়া সবাই বসে আছে। তারপর সবাই একসাথে নাস্তা করলো। এরপর রাতে যখন আবার ঘুমাতে গেল, গিয়ে দেখলো রিদি আগে থেকেই বিছানায় শুয়ে আছে। রাজ কিছু না বলে ছাদে চলে গেল। সারা রাত ওখানেই কাটিয়ে দিল। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। রিদির সাথে রাজের আর তেমন কোনো কথা হয় না, দরকার ছাড়া আর কোনো কথা নেই। আরও কয়েকদিন পর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল ও। কলেজে এসে মেহেদির সাথে দেখা। তখন সে বলল, কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো। তবে একটা কথা বলবো? বল। আমি বিয়ে করে নিয়েছি রিদিকে। কি ফাজলামি করছিস তাই না? আরে না, শোন তাহলে। তারপর রাজ মেহেন্দিকে সব ঘটনা খুলে বলল। মেহেন্দি বলল, কি বললি দোস্ত? ট্রিট দে। আরে ট্রিট পরে নিস। সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, সেটার কি করা যায়? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর ক্লাস করে নিল। দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে বসে চিন্তা করলো রিদিকে একটা কল দিবে কিনা, খেয়েছে কিনা জিজ্ঞাসা করবে। এরপর রিদিকে কলও দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলো। রিদি বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, তুমি এই সময় কেন কল দিলে? কেন? না মানে খেয়েছেন কিনা জানার জন্যে। দেখো, তোমার আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দাও। এ কথা বলে কলটা কেটে দিল। বুঝলাম না রিদি কেন আমার সাথে এরকম ব্যবহার করে। আমি তোর ভালো চাই, তবুও সে কেন বোঝে না। তারপর রাজ সব ক্লাস করে বাসায় চলে আসলো। রাতে খাওয়ার সময় হ্যাঁ দিদিমামুনি, রাতে আবার আমার ছেলেকে একটু পড়িও, না হলে ও পাস করবে না। ঠিক আছে আম্মু। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমেও চলে গেল। রাজ সোফায় শুয়ে পড়ল আর রিদি খাটে শুয়ে পড়ল। এবার প্রায় 3 মাস যাওয়ার পর হঠাৎ একদিন রাতে রাজের ঘুম ভেঙে গেল। অনেক পানির তৃষ্ণা পেয়েছে তার। সে উঠে লাইট অন করতেই দেখল রিদি ফ্যানের সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করার চেষ্টা করছে। রাজ দৌড়ে রিদির কাছে গেল। রিদিকে নামিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় দিল রাজ। রিদি কান্না করতে করতে মেঝেতে বসে পড়ল। রাজ বুঝতে পারল অনেক বড় কিছু একটা হয়েছে, তাই রাগারাগি না করে সেও রিদির পাশে বসলো। কিন্তু রিদি হঠাৎ সুইসাইড করতে গেছিল কেন, সেটা কিছুতেই মাথায় আসছে না ওর। তাই সে বলল, আপনার কি হয়েছে? হঠাৎ এমন বোকামি করতে গিয়েছিলেন কেন? রাজ রিদিকে এভাবে বেশ কয়েকবার বলল, কিন্তু রিদি কোনো কথা বলল না। আচমকা রাজকে জড়িয়ে ধরে আরও বেশি করে কান্না করতে শুরু করলো। রাজের সামনে যদি কেউ কান্না করে তাহলে সেও কেন জানি আর কিছু বলতে পারে না। রিদি যখন রাজকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো তখন সেও চুপ হয়ে গেল। রাজ শুধু রিদির চুলগুলো হাত বুলিয়ে দিচ্ছে আর ওকে কান্না করতে নিষেধ করছে। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। ধীরে ধীরে রিদির কান্না কমে গেছে। এখন আর কান্না করছে না ও। রাজের বুকে মাথা রেখে বসে আছে। রাজ ভাবলো এবার জিজ্ঞাসা করবে, কিন্তু এর আগেই রিদি ঘুমিয়ে পড়েছে। রিদিকে ঘুমাতে দেখে রাজ আর কিছু বলল না। রাজ আরও কিছু সময় রিদিকে এভাবে বুকে নিয়ে বসে রইল। এরপর ওকে কোলে তুলে খাটে শুইয়ে দিল। রিদির গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে রাজ আবারও সোফায় চলে আসলো। বেশ কিছু সময় নিয়ে ভাবলো ও কেন রিদি এমন করলো। এরপর কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারেনি। খুব সকালে ঘুম থেকে উঠে দেখে রিদির রুমে নেই। তার ভয় লাগতে শুরু করলো। তাড়াতাড়ি করে নিচে গেল। আম্মুকে বলল, আম্মু, কি হয়েছে? রিদি কই? জানি না তো, তোকে কিছু বলে যায়নি? রাজ কিছু না বলেই তাড়াতাড়ি করে আবার রুমে আসলো। তার আম্মু ভাবছে রিদি হয়তো বাইরে গেছে, কিন্তু রাজ তো জানে যে রিদি বাইরে যায়নি, নিশ্চয়ই তাদের থেকে দূরে কোথাও চলে গেছে। রাজ রুমে আসতেই ফোনটা টেবিলের উপর থেকে হাতে নেবে এমন সময় দেখে ফোনের নিচে একটা কাগজ। রাজ কাগজটা খুললো, কাগজে লেখাটা পড়তে শুরু করলো। আমি খুব খারাপ একটা মেয়ে, আমায় ক্ষমা করে দিও, আর আমায় খুঁজিও না। আমি চলে যাচ্ছি সবার থেকে অনেক দূরে। কাগজটা পড়ে মাথা হ্যাং হয়ে গেল। কই যেতে পারে? এত সকালে বাস তো নেই, তাহলে কি ট্রেন? যদি রিদি কোথাও যেতে চাই তাহলে সকালবেলা ওকে ট্রেনে যেতে হবে। রাজ ফোনটা হাতে নিয়ে সময় দেখলো 7:15 বাজে। আর সকালের ট্রেন সাধারণত 8টায় আসে, মাঝে মাঝে 8টার পরেও আসে, কিন্তু আগে আসার সম্ভাবনা নেই। রাজ তাড়াতাড়ি করে রেডি হয়ে তার আম্মুকে বলল, আম্মা আমি আসছি। কোথায় যাবি এত সকালে?
রাজ কোনো কথার উত্তর দিল না, না দিয়েই সোজা স্টেশনে আসলো। একজন লোককে জিজ্ঞাসা করলো ট্রেন আসছে কিনা, কিন্তু আসেনি। স্টেশনের চারদিকে রাজ হৃদিকে খুঁজল। হঠাৎ একটা বেঞ্চে তার চোখ থেমে গেল। হয়তো সে তার গন্তব্য পেয়ে গেছে। হৃদি বসে আছে। রাজ একটু এগিয়ে গিয়ে দেখলো হৃদি কান্না করছে। রাজ সামনে যেতেই তাকে দেখে হৃদি দাঁড়ালো। চলেন বাসায় চলেন। রাজ এক হাতে হৃদির হাত ধরল, অন্য হাত দিয়ে ওর ব্যাগও নিল। এরপর ওকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসতেই তার আম্মু হৃদিকে জিজ্ঞাসা করলো, দিদি, কই গিয়েছিলা তুমি সকালবেলা? কোথাও যায়নি। বলে রাজ হৃদিকে রুমে নিয়ে আসলো। রুমে সোজা গিয়ে ওর গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিল। হৃদিও গালে হাত দিয়ে তার সামনে দাঁড়ালো। তারপর রাজ বলতে লাগলো, সমস্যা কি আপনার? হ্যাঁ, কাল সুইসাইড করতে গিয়েছিলেন, আজ আবার বাসা ছেড়ে চলে গেলেন, মানে কি নাটক শুরু করেছেন? আরে বাবা, মানলাম আপনাকে হয়তো আপনার মতামতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কি আপনার উপর কখনো কোনো বিষয় নিয়ে জোর করছি? কখনো জোর করে অধিকার ফালানোর চেষ্টা করছি? তার এসব নাটকের কারণটা কি? হৃদি শুধু চুপ করে মাথা নিচু করে রাজের কথা শুনছে। তারপর রাজ আবারও বলতে শুরু করলো, দেখেন, আমি আপনাকে আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। যদি শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করতাম, তাহলে আপনার ইচ্ছে দেখার অপেক্ষায় থাকতাম না। আমি আপনার বাবার কথায় বিয়ে করেছি। মানে আপনার বয়ফ্রেন্ড একটা চিট, আরও মেয়ের সাথে সম্পর্ক আছে, আর এটা তোমার বাবা জানতে পারে, তাই বিয়েটা ভেঙে দেয়। বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখেন। তারপর রাজ হৃদির বয়ফ্রেন্ডের কুকীর্তির ভিডিওটা হৃদিকে দেখালো। রাজ আবারও বলল, এরপরও যদি আপনি সুইসাইড করতে চান, তবে আমি আর বাধা দিব না। আমি বাইরে যাচ্ছি, আপনাকে সুইসাইডের করা থেকে কেউ আটকাবে না। যে নিজেকে ভালোবাসে না, তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। রাজ কথাগুলো বলেই বাইরে চলে আসলো। রাগের মাথায় কী যে বলেছে কিছু বুঝে উঠতে পারছে না। সারাটা সময় পাশের একটা পার্কে বসে কাটিয়ে দিল। হঠাৎ করেই ফোনে তাকিয়ে দেখলো হৃদির অনেকগুলো মিসড কল। তবুও আমল না দিয়ে বসেই রইল। বাসায় আসতেই অনেক লেট করেছে ও। বাসায় এসে কলিং বেল বাজাতেই ভিতর থেকে তার আম্মু হৃদিকে বলল, দেখো তো রিদিমামুনি, কে আসছে? হৃদি এসে দরজা খুলে দিল। আজকে এত লেট করলে যে? কোথায় ছিলে এতক্ষণ? এমনি ভালো লাগছিল না। গোসল করে আসো, আমি খাবার দিচ্ছি। আজ আমি নিজে তোমার জন্য রান্না করেছি। ঠিক আছে। তারপর রাজ আর রুমে এসে গোসল করে নিল। সবাই খেতে বসলো। হৃদিও বেড়ে দিচ্ছে সবাইকে। রাজের আম্মু বলল, রিদিমামুনি, তুমিও আমাদের সাথে খাবে, বসো। আমি এখন খাবো না আম্মু, আপনারা আগে খেয়ে নেন। বলে হৃদি রাজের দিকে তাকিয়ে আছে। তারপর রাজ বলল, বসতে বলছে বসেন, সকাল থেকে তো আপনিও কিছু খাননি। রাজ বসতে বলার পর হৃদি খেতে বসলো। সে বুঝতে পারলো হৃদি তার আম্মুকে কি যেন একটা ইশারা করছে। তারপর আম্মু তাকে বলল, রাজ, রান্না কেমন হয়েছে? ও আচ্ছা, তাহলে এটাই ছিল ইশারার কারণ। খুব সুন্দর হয়েছে। খাওয়া শেষ করেই রাজ বসে কিছু সময় টিভিও দেখলো। টিভি দেখা শেষে উঠে রুমে এসে শুয়ে পড়ল। আর সে যদি দুপুরে একবার ঘুমায়, তাহলে মাগরিবের আজানের আগে আর জাগা পায় না। ঘুম থেকে সন্ধ্যায় উঠল। বাইরে এসে দেখলো হৃদি কার্টুন দেখছে। রাজকে দেখে হৃদি বলল, সারাদিন এত ঘুম তোমার কই থেকে আসে? অলস ছেলে একটা। আর আপনি তো খুব কর্মঠ। রাজ হৃদির সাথে কথা বলতে বলতে রান্নাঘরে আসলো। একটু কফি বানাবে, পানি গরমও দিল। কি করছো? কফি বানাবো? আমায় বললেই তো বানিয়ে দিতাম। আপনি কার্টুন দেখছিলেন, তাই ভাবলাম নিজেই বানিয়ে নিই। তখন রাজের আম্মু মজা করে বলল, বাহ, কবে থেকে নিজের কফি নিজে বানাতে শিখলি? আর আমাকে তো কখনো বলিসনি তুমি কাজ করছো, আমার কফি আমি বানাই। তার আম্মুর কথা শুনে সে একটু লজ্জাও পেল। তাই নিজের রুমে চলে আসলো। এসে হৃদির কাছে কিছুক্ষণ পড়ল। তারপর হৃদি রাতের খাবার রেডি করতে গেল। কয়েকটা ঝাড়ি খাওয়ার পর মেয়েটা যে এতটা ভালো হয়ে যাবে আগে বুঝিনি। বুঝতে পারলে ঝাড়িটা অনেক আগেই দিতাম। রাতের খাওয়া দাওয়া করে রাজ তার নিজের রুমে এসে দেখে হৃদি রুমে নেই, হয়তো ছাদে গেছে। তাই সেও ছাদে চলে আসলো। ছাদে হৃদি একা একা আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। সকালে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি। রাজের কণ্ঠ শুনে একটু চমকে গেল হৃদি, আর সাথে সাথে চোখ মুছল। মনে হচ্ছে আবারও কান্না করছে। তারপর হৃদি বলল, আরে না, তুমি তো ঠিকই করেছো। আপনি কান্না করছেন? তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আমি জানি তুমি অনেক শান্ত মনের একজন মানুষ, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। প্রমিস করো। কেমন কথা? আগে প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস। আমি প্রেগনেন্ট। এইটুকু বলেই হৃদি থেমে গেল। আমারও চারপাশটা মনে হয় ঘুরতে লাগলো।
আকাশ থেকে এক টুকরো মেঘ মনে হয় আমার মাথায় এসে পড়ল। আমি কি ভুল শুনলাম? আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, অথচ রীতি আজ বলছে ও নাকি প্রেগনেন্ট। আমার পৃথিবীটা মনে হয় থমকে গেল। তারপর আমি অবাক হয়ে রীতিকে বললাম, কি বলছেন আপনি এসব? আমি তোমাকে আগেই বলছি, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। বলেন। যে ছেলেটাকে তুমি ভিডিওতে দেখেছিলে ওটা আমার বিএফ, জানোই তো। ওর সাথে আমার প্রায় 3 বছরের সম্পর্ক। রিলেশন থাকা অবস্থায় ও আমায় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, আমি না করে দেয়। কিন্তু পরবর্তীতে ও আমায় অনেক রিকোয়েস্ট করে, বিশ্বাসের কথা বলে। এরপর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। কয়েকদিন আগে মাথা ঘোরা আর বমি হওয়ার লক্ষণ পাওয়ার পর আমি ডাক্তারের কাছে যাই। তখন জানতে পারি আমি প্রেগনেন্ট। তাই রাতে বাসায় এসে সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু আপনি সেই সময় চলে আসেন। এরপর বাচ্চার ব্যাপারে ওকে সব জানাই ফোন দিয়ে। তখন ও বাচ্চার দায়িত্ব নিতে চাইছিল। আমায় বাসার টাকা আর গহনা নিয়ে চলে আসতে বলে। প্ল্যান অনুযায়ী আমরা পালাবো, কিন্তু ও আবার আমার সাথে চিট করে। আমার থেকে টাকা গহনা সবকিছু নিয়ে আমায় ফেলে চলে যায় বলে রিদি কান্না করেই চলেছে। রাজ কি বলবে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। রিদি বেশ কিছু সময় একা একা কান্না করলো। রাজও চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলো। কিছু সময় পর রিদি স্বাভাবিক হয়ে আবারও বলা শুরু করলো, এই মুখ এখন বাসায় আমি কেমনে দেখাবো? তোমার সামনেই বা যাবো কিভাবে? তাই আত্মহত্যা করতে চাইছিলাম। রাজ শুধু চুপ করেই আছে। কিছুক্ষণ পর রিদি আবারও বলতে শুরু করলো, আমি তোমার বাসায় কাজের মেয়ের মতো থাকবো, তোমার সব কথা মেনে চলবো। তুমি আমার এই অপরাধের জন্য যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব, কিন্তু তবুও তুমি আমায় প্লিজ বাসা থেকে বের করে দিও না। বলেই রিদি কান্না করতে করতে রাজের সামনে হাঁটু ফেলে হাত জোর করে বলল। রাজ আরও কিছু সময় চুপচাপ থাকলো। এরপর ওকে তুলল। আপনার পেটে যে বাচ্চা আছে সেটার কি করবেন? নষ্ট করব? দেখেন, আপনি একে তো একটা পাপ করেছেন, বিয়ের আগে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন, তাতে আমার বাচ্চা নষ্ট করার কথা বলছেন। দোষটা আপনি আর আপনার বেইমান বিহেভ করছে, কিন্তু এতে তো এই বাচ্চার বিন্দুমাত্র দোষ নেই। যে দোষ করেনি তাকে শাস্তি দেওয়া কোনো বিধানেই উচিত নয়। সমস্যা নেই, আপনি বাসায় থাকবেন আর আপনার বাচ্চাও। রিদি অবাক হয়ে রাজের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর বলল, তুমি সবকিছু এত সহজে কি করে মেনে নিলে? রাজ রিদির কথা শুনে মুচকি হাসল। তারপর বলল, দেখেন, এখানে আপনার দোষ নেই তা নয়, আপনারও দোষ আছে, কিন্তু যে আপনার সাথে প্রতারণা করছে তার দোষটাই বেশি। আপনি তো আপনার বিশ্বাস প্রমাণ করেছেন, কিন্তু যখন তার পালা ছিল তখন সে আপনাকে রেখে চলে গেছে। আর আপনার সাথেই প্রতারণা করছে কে? কোনো মেয়ে জাতি নয়, পুরুষ জাতি আপনার সাথে প্রতারণা করছে। একজন পুরুষের প্রতারণার শিকার হয়ে আপনার পুরুষটার উপর আস্থা উঠে গেছে। আবার যখন আমিও আপনার সাথে বাজে ব্যবহার করে আপনাকে বকাবকি করব, তখন আপনার পুরো পুরুষ জাতির উপর থেকে আস্থা উঠে যাবে। যেহেতু দোষ একজন পুরুষ করেছে, তাই একজন পুরুষ হিসেবে এটা মানিয়ে নেওয়া আমার দায়িত্ব। আর সবাই যদি একইভাবে প্রতারণা করে যায় তবে পৃথিবীটা আর চলবে না, থেমে যাবে নিজ অক্ষের ওপর। আর সব থেকে মূল কথা কোনটা জানেন? আমারও একদিন সন্তান হবে, হতে পারে সেটা মেয়ে, আর মেয়েদের বুদ্ধি সচরাচর কম হয়। আজ আপনার সাথে যা হয়েছে কাল যদি আমার মেয়ের সাথেও হয়। আজ আমি আপনাকে মেনে নিলাম, আর ভবিষ্যতে আমার মেয়ের ভুলটাও ওর প্রিয় মানুষ মেনে নেবে, এই প্রত্যাশাটা করতে পারবো এখন। আজ আপনি অসহায়, ওই দিন আমার মেয়েও অসহায় হতে পারে। আজ যদি আমি আপনাকে ফিরিয়ে না দেই তাহলে আল্লাহ ওই দিন আমার মেয়েকেও ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার সাথে খারাপ কিছু হবে তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিবেন যে আল্লাহ যা করে সব কিছু আমাদের ভালোর জন্য করে। রিদি তখন থেকে রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ছোট মানুষ এসব কথা মাথায় আসবে কিভাবে। তুমি সবকিছু কেমন সহজভাবে ভাবো, সবাই যদি তোমার মতো করে ভাবতো। জীবনটা যত সহজভাবে চিন্তা করবেন ততই সহজ হয়ে যাবে, এটা তো আপনার কাছেই শিখেছি সেদিন। তুমি শুধু তোমার বাসায় কাজের মেয়ের জায়গাটুকু দিও আমায়। দেখেন, আমি আপনাকে বিয়ে করেছি, তাই আপনি এই বাড়ির বউ। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এটা পুরোটাই ভুল। শারীরিক সম্পর্কটাই সব নয়। শারীরিক চাহিদা সর্বোচ্চ 40-50 বছর বা এর বেশি কিছুদিন থাকবে। এরপর যখন চলতে পারবো না, যখন একজন সঙ্গীর সবসময় প্রয়োজন হবে, তখন পাশে থাকার পাওয়াটা সব থেকে মূল্যবান। আর ভুল না করলে কখনো শিখতে পাওয়া যায় না। ভুল করে একজন, কিন্তু সেখান থেকে হাজার মানুষ শিক্ষা নেয়। রাজ কথাগুলো বলছে, হঠাৎ রিদি এসে তাকে জড়িয়ে ধরল। এই প্রথম রিদি স্পর্শ পেল রাজ। তারপর রিদি বলল,
আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিও প্লিজ। আমি হীরা আর কাচের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। রাজ কিছু না বলে শুধু হৃদিকে জড়িয়ে নিল। একটু পর যখন হৃদি স্বাভাবিক হলো তখন তাকে ছেড়ে দিল। তারপর রাজ বলল, নিচে যান এখন। তুমিও আসো। যাচ্ছি, আপনি যান আগে। হৃদি নিচে চলে আসলো। রাজ আরও কিছুক্ষণ সময় ছাদে একা একা দাঁড়িয়ে রইল। রাত হয়ে গেছে, মনে হয় হৃদি ঘুমিয়ে পড়েছে। রাজ নিচে চলে আসলো। রাজ তার রুমে এসে দেখে হৃদি এখনো ঘুমায়নি। রাজ বলল, এখনো ঘুমোননি কেন? ঘুম পাচ্ছে না, একটা কথা বলবো? বলেন। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এত রাতে আইসক্রিম খাওয়ার দরকার নেই, শীত করবে। কিচ্ছু হবে না, তুমি আমায় আইসক্রিম এনে দাও না প্লিজ। রাজ বাইরে গেল আইসক্রিম নেওয়ার জন্য। পাশের দোকানটা বন্ধ থাকায় একটু দূরেই একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে বাসায় ফিরল ও। বাসায় ফিরে দরজায় নকও করলো। আসো। আমি ভিতরে আসলাম। তোমার এত দেরি হলো কেন? পাশের দোকানটাই ছিল না, তাই দূরের দোকান থেকে নিয়ে আসলাম। ওহ। এ নেন। আমি সোফায় ঘুমোতে গেলাম। রাজ পিছনে ফিরল সোফায় যাওয়ার জন্য। হৃদি পিছন থেকে তার হাত টেনে ধরল। কিছু বলবেন? এখানে থেকে গেলে হয় না? না। আপনি প্রেগনেন্ট, আমি এখানে থাকলে আপনার সমস্যা হতে পারে। আমার কোনো সমস্যা হবে না, তুমি এখানেই থাকো। না, সমস্যা হবে। বলেই রাজ রাতের প্রতিদিনের মতোই সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা তার ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। সে তার আম্মু আব্বুকে হৃদির প্রেগন্যান্সির ব্যাপারটা জানালো, কিন্তু এটা অন্যের সন্তান সেটা বলেনি। আব্বু আম্মু সহ হৃদির আব্বু আম্মু সবাই অনেক খুশি। হৃদির পেটের বাচ্চার বয়স তখন 7 মাস হলো। তবে এর মাঝে হৃদি বেশ কয়েকবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। ওর কথা কোনো বেইমানের বাচ্চা ওর গর্ভে লালন করবে না। এখন রাজ অনার্স 3য় বর্ষে পড়ছে আর হৃদি 4র্থ বর্ষে। কিন্তু হৃদি এখন প্রেগনেন্সির কারণে ভার্সিটি যায় না। তো একদিন রাজ ভার্সিটিতে ক্লাস করছে। হঠাৎ তার আম্মু ফোন দিল। রাজ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। রাজ বাবা, হৃদির ব্যথা উঠেছে, ওকে হসপিটালে নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে আম্মু, আসছি। বলেই রাজ ফোন কেটে দিয়ে সোজা হসপিটালে চলে আসলো। এখন রীতিমতো রাজেরও একটু ভয় লাগছে। পেটের বাচ্চাটার বয়স 7 মাস। এই সময়ে পেটে ব্যথা হওয়াটা খুবই খারাপ লক্ষণ। ডাক্তার সব কিছু চেক আপ করলো। এরপর একটা ইঞ্জেকশন দিয়ে ওর ব্যথাটা শীতল করে দিল এবং হৃদি ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসে বলল, উনি জেগে উঠলে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসবেন। জি। রোগীর অবস্থা এখন কেমন? আপাতত ভালো, তবে মনে হচ্ছে না খুব বেশি ভালো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো আমায় দেখান। বেশ কিছু সময় পর হৃদি জেগে গেল। এরপর রাজ হৃদির আল্ট্রাসাউন্ড করে নিয়ে রিপোর্ট ডাক্তারকে দেখালো। ডাক্তার, কোনো সমস্যা? যেটা ভেবেছিলাম সেটাই। কোনো মেজর সমস্যা? ওনার পেটে যে বাচ্চাটা ছিল সেটা মরে গেছে, যার ফলে পেট ব্যথা হচ্ছে। ডাক্তারের কথা শুনে রাজ একটু শক খেলো। তার আম্মু আব্বু শুনে শকও খেলো। ওনারা রীতিমতো কান্না করতেছে এখন। তারপর রাজ বলল, ডাক্তার, ও তো তেমন কোনো কাজও করেনি, তাহলে বাচ্চা মারা গেল কিভাবে? ওনার বাচ্চা কোনো কাজ করার জন্য নষ্ট হয়নি। তাহলে? ওনার সামান্য কোনো অসুখ হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হতো, কিন্তু উনি সবসময় হায়ার অ্যান্টিবায়োটিক সেবন করছেন, যার ফলে আজ এই অবস্থা। ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম এটা কোনো অনিচ্ছাকৃত ভুল না, হৃদি ইচ্ছে করে এমনটা করছে। ডাক্তার, এখন তাহলে কি করব? একটা অপারেশন করতে হবে। অপারেশন করে ওনার পেটের ময়লাগুলো বের করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। সেদিন রাতে হৃদির অপারেশন করে পেটের ময়লাগুলো বের করে ফেলল। রাজ সারা রাত হসপিটালে ছিল। সকালবেলা রাজের আব্বু আম্মু জোর করে তাকে বাসায় পাঠিয়ে দেন, কারণ সারা রাত ঘুমায়নি ও, তাই সেও বাসায় আসলো। এরপর একটু ঘুমালো। রাজ দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে আসলো কিছু ফল নিয়ে। হৃদির কেবিনে এসে ওর পাশে বসলো। এখন কেমন লাগছে? ভালোই। শরীরটা একদিনেই এতটা শুকিয়ে গেছে কিভাবে? সারা রাত বাইরে দাঁড়িয়েছিলাম। ওহ। এমনটা কেন করেছেন? কি করলাম? জেনে বুঝে বাচ্চাটাকে মেরে ফেললেন। তোমায় তো বলছি কোনো বেইমানের সন্তান আমার গর্ভে পালন করব না। আমি তো আপনাকে রাখতে বলেছিলাম। না, ও যদি থাকতো তবে আমি কখনো ওকে ভুলতে পারতাম না, তাই ওর শেষ স্মৃতিটাও মুছে দিলাম। ডাক্তার আর একটা কথা বলেছে। কি? আপনি আর কখনো মা হতে পারবেন না। কথাটা শুনে হৃদি কিছু সময় চুপ থাকলো। তারপর রাজ বলল,
আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে। আমার থেকে তোমার জন্যই কষ্ট বেশি লাগছে। কেন? তোমার তো টুইন বেবির স্বপ্ন, সেটা আর কখনো পূরণ হবে না। সেটা আমি পূরণ করতে পারলাম না। সবার সব স্বপ্ন তো আর পূরণ হয় না, আর আল্লাহ হয়তো আমার কপালে সন্তান লিখেই রাখেননি। উনি যদি না দিয়ে খুশি হন, তাহলে আমি না নিয়েও খুশি থাকতে পারবো। আমার খুব ইচ্ছা ছিল তোমার অস্তিত্ব আমার মাঝে বহন করার। হয়তো আমার ভাগ্য এতটাও ভালো নয়। আমি আপনার সাথে অনেক ভালো আছি, আমি আর কিছুই চাই না। আরও 2 দিন পর রিদিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হলো। 1 মাস পর রিদি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এখন রিদি আর রাজ দুজনেই ভার্সিটি যায়। রাতে এসে রিদির কাছে পড়তে বসে রাজ। পড়াশুনো নিয়ে ভালোই দিন কাটছিল তাদের। এখন রাজের অনেক বন্ধু হয়েছে, মেয়ে ফ্রেন্ডও আছে। তো একদিন সবাই মিলে ক্লাস শেষে আড্ডা দিতেছে। আড্ডা দেওয়ার সময় মেয়ে ফ্রেন্ডটা আবার অনেক হাসতেছে আর রাজের গায়ে ঢলে পড়ছে। এটা আবার রিদি দেখে ফেলেছে। আচমকা রিদি এসে রাজের ফ্রেন্ড বেচারাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কিছু না বলেই হন হন করে একাই বাসায় চলে গেল। রাজ মনে মনে ভাবছে, আজ আমার খবর আছে বাসায় গেলে। রাজও ভয়ে ভয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার পর রিদি তার সাথে কথা বলছে না। অনেকবার সরি বলেছে রাজ, কিন্তু কাজ হয়নি। সন্ধ্যায় রাজ রিদির কাছে পড়ছে। রিদিও চুপচাপ, রাজও চুপচাপ। তারপর রাজ বলল সরি। রিদি আবার রাজের দিকে অগ্নির দৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, চুপচাপ অঙ্ক করো। রাজ অঙ্ক করে রিদিকে দেখাতেই সামান্য ভুল যাওয়ায় রিদি স্কেল দিয়ে হাতে অনেক মারল। আগে ভুল হলেও কখনো এমন করেনি, তবে আজ মারল, তবুও অনেক জোরে। স্কেল দিয়ে মারতে হাত কেটে গেছে ওর, রক্ত ঝরে পড়ছে। পড়া শেষে হাতে ব্যান্ডেজ লাগালো রাজ। তারপর এসে না খেয়ে আজও আবার সোফায় শুয়ে পড়ল। রাতে কারোর কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল রাজের। ওটা দেখে রিদি তার ব্যান্ডেজ করা হাত ধরে কান্না করছে। তারপর রাজ বলল, আরে কি হয়েছে, কাঁদছেন কেন? আমার জন্য তোমার এরকম হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। আরে ঠিক আছে, আর আমিও সরি, আমার উচিত হয়নি মেয়েটার সাথে মেশা। এসব দেখেই তো আমার মাথা গরম হয়ে গেছিল। আমি তোমার সাথে অন্য মেয়েকে দেখতে পারবো না, সব দোষ আমারই। আজ যদি একটা বেবি দিতে পারতাম তাহলে আর এমন হতো না। আমার মনে হয় কখনো যদি তুমি আমাকে বাচ্চার জন্য ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না, মরেই যাবো। বলেই অনেক কান্না করতে লাগলো রিদি। তারপর বলল, এসব কথা বললে এক থাপ্পড় মারবো। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, আমি সবসময় আপনারই। আচ্ছা, এখনো কি আপনি করে বলতে হবে? তো কি বলবো? তুমি করে বলো না প্লিজ। ঠিক আছে, তুমি এখন লক্ষ্মী ছেলের মতো খাটে আসো। তারপর রাত চুপচাপ রিদির কথা মতো খাটে গিয়ে শুয়ে পড়ল। গভীর রাতে হাতের ব্যথায় গায়ে অনেক জ্বর আসলো রাজের। রিদি রাজের অবস্থা বুঝতে পেরে মাথায় জলপট্টি দিতে লাগলো। সে শুধু গরম জায়গা খুঁজতেছে, অনেক ঠান্ডা লাগছে জ্বরে। রিদি রাজের অবস্থা বুঝতে পেরে তাকে শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। রাজ রিদিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর রিদির বুকে মাথা রেখে কখন জানি ঘুমিয়ে গেছে, সে নিজেও জানে না। রাত সকালে ঘুম থেকে উঠে দেখে রিদি তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো লাগছে। তারপর রাজ রিদিকে ডাক দিল। রিদি তাকে বলল, তোমার জ্বর এখন কেমন? কমছে। তারপর দুইজন ফ্রেশ হয়ে নাস্তা করেও নিল। 2 দিন আর ভার্সিটিতে গেল না দুজন। রাতে রিদি রাজকে পড়ানোর সময় কানে কানে বলল, সব হলেও আমাদের একটা জিনিস অসম্পূর্ণ থেকে গেছে। কি? বাসর রাত। ঠিক বলেছ, আমার কপালটাই খারাপ। থাক, আর কপালের দোষ দিও না। কিছুক্ষণ পর রিদি একটা শেরওয়ানি রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও, এই এটা পরে 30 মিনিট পর রুমে আসবে। রাজ অবাক হয়ে বলল, কেন? তোমার ইচ্ছে পূরণ করব। আজকে আমরা বাসর রাত পালন করব। সত্যি? যাও। ঠিক আছে। আমি অনেক খুশি হয়ে শেরওয়ানি পরে অপেক্ষা করছি। এই 30 মিনিট মনে হয় 30 বছরে পার হচ্ছে, সময় যাচ্ছেও না। অবশেষে 30 মিনিটের অবসান ঘটিয়ে আমি রুমের দরজায় দাঁড়িয়ে আছি। অনেক নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু রুমে যেতে সাহস পাচ্ছি না। হাত পা কাঁপছে, তবু সাহস করে রুমে ঢুকেই পড়লাম। আমার চোখ গেল বিছানার উপর। দেখি রিদি খাটে বড় করে ঘোমটা দিয়ে বসে আছে। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। এখন এত নার্ভাস হলে সারা জীবনে আমাকে নার্ভাস করে রাখবে। বুকে একটু সাহস নিয়ে খাটের কাছে দাঁড়ালাম। আমি কিছু না বলেই বিছানার মাঝখানে শুয়ে পড়লাম। আমার শুয়ে পড়া দেখে রিদি বলল, ওই উঠে বলছি। আমি এখন উঠতে পারবো না। না উঠলে তোমার উপরে উঠে পড়বো কিন্তু। এখন বলো উঠবে নাকি শুয়ে থাকবে?
এই মেয়ে কথায় কথায় ভয় দেখায়, আর কথা না শুনলে ঠিক তাই করবে। তাই উঠে বসলাম। রিদি ঘোমটা নামিয়ে গুন্ডি লুক নিয়ে আমার শেরওয়ানি চেপে ধরল। আমি ওর হাত সরিয়ে দিতে চাইলাম, কিন্তু ধমক দিয়ে বলল, গাধা একটা, বাসর রাতে কেউ ঘুমায় নাকি? জানো আজকের এই রাতটা নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল যখন তোমার নীল ডায়েরি পড়েছিলাম আর জানলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। তারপর থেকে আমিও তোমাকে ভালোবেসে ফেলি। তখন ভাবতাম হয়তো তোমাকে আপন করে পাবো না, কারণ তুমি তো আমার ছোট, ফ্যামিলিতে বললে মানবে না। আমি আল্লাহর কাছে রোজ দুহাত তুলে তোমাকে স্বামী হিসাবে চাইতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তোমাকে আমি স্বামী হিসেবে পেয়েছি। রিদি আমার হাতের উপর হাত রেখে কথাগুলো বলল। রিদির কথাগুলো আমার হৃদয়কে নাড়া দিল। ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরি, কিন্তু নিজের ভিতর কেমন জড়তা কাজ করছে, এজন্য পারছি না। রিদি আমার হাতটা টেনে হাতের পিঠে একটা চুমু খেলো। আমি আজকে এক অন্য রিদিকে দেখছি। আজ রিদির চোখের সব মায়া যেন ওর মনে এসেছে। রিদি আমার চোখে চোখ রেখে বলল, যতদিন বেঁচে আছি ততদিন কি তোমার বুকে জায়গা দিবে? রাজ এবার রিদিকে জড়িয়ে ধরল। রিদিও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পর রিদিকে ছেড়েও দিল। এরপর ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। রাজ রিদির পাশাপাশি বসল। রিদি একটু সরে গেল। রাজ মুচকি হেসে বলল, কি ব্যাপার সিনিয়র বউ, ভয় পেলে নাকি? ওই তোমারে দেখে আগেও ভয় পাইনি, এখনো পাবো না। তাই নাকি? তাহলে তো আজকে অনেক কিছুই করা যাবে। অনেক কিছু মানে? ওই যে বাসরাতে যা হয়। দেখো একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবা না। আমি দুষ্টুমির হাসি দিয়ে রিদির কাছে চলে এলাম। রিদিও আস্তে আস্তে সরে খাটের কিনারায় চলে গেল। আরেকটু পিছনে পড়ে যাবে। আমি রিদিকে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। রিদিও আমাকে জড়িয়ে ধরলো। ও কোনো কথা না বলে আমার ঠোঁটে কিস করতে লাগলো। টানা 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এই বউ, এভাবে কেউ কিস করে নাকি? আর একটু জোরে কামড় দিল তো আমার ঠোঁট কেটেই যেত। তখন আমি অন্য মেয়েদের কি করে কিস করতাম? রাগানোর জন্য বললাম। ওরে পিচ্ছি, বেশি কথা বললে কিন্তু সত্যি কামড় দিয়ে কেটে দিব। এই না, এমন করে না। তাহলে কেমন করে? আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে দুজনে চলে গেলাম সুখের সাগরে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।